Hello my dear student, myself Sanjeev Dev. Today I will discuss nationalism in India, which is class 10 second chapter. So, today I will discuss what is nationalism and how nationalism emerged in India. তো আমরা গত যে ক্লাস ছিল তোমাদের এটার মধ্যে আমরা দেখেছিলাম যে ন্যাশনালিজম ইন ইউরোপের মধ্যে জাতীয়তাবাদের ধারণা কিভাবে জন্মিয়েছিল। তো ন্যাশনালিজম ইন ইন্ডিয়া আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো ন্যাশনালিজম বলতে গেলে আগে জানতে হয় আমাদের ন্যাশনালিজমটা কি। ন্যাশনালিজম এটা যদি আমরা বাংলায় যদি বলি এটা জাতীয়তাবাদ বা দেশভক্তি। ন্যাশনালিজম ইজ দ্য ফিলিং অফ লাভ অ্যান্ড প্রাইড টুয়ার্ডস দ্য কান্ট্রি, অর্থাৎ নিজের দেশের প্রতি ভালোবাসা আর একটা আবেগ, আর একটা উচ্ছ্বাস। তো এটা আমাদের দেশে এটা দীর্ঘ প্রসেস ছিল, এটা মানে একদিনে জন্ম হয়নি, এটার জন্য ধারাবাহিকভাবে আমাদের অনেক কিছু মাধ্যমে এটা এই ন্যাশনালিজমের ফিলিংটা দেখা গিয়েছিল। তো ইন দিস চ্যাপ্টার এই অধ্যায়ে আমরা আজকে কি কি জানবো। ইন দিস চ্যাপ্টার উই উইল নো অ্যাবাউট হাউ ন্যাশনালিজম অ্যারাইজ অ্যামং দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, হোয়াট স্ট্রাগল ডিড দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি do to get the feelings of nationalism, the sense of collective belonging. তো এই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। তো আমাদের দেশে কিভাবে ন্যাশনালিজম এসেছিল এটা আমরা পরবর্তী ডিসকাশনের মাধ্যমে আমরা দেখে নেব। তো প্রথমেই আমরা আমাদের চ্যাপ্টারে আমরা দেখেছি যে যদি তোমরা যদি পয়েন্টগুলো দেখে থাকো এটার মধ্যে দেখবে যে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, খিলাফত অ্যান্ড নন কোঅপারেশন। তো এখানে তোমরা দেখবে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সাথে যদি আমরা বলি আমাদের ন্যাশনালিজমের বা আমাদের ইন্ডিয়ান ন্যাশনালিজমের যে কানেকশনটা এটা কোথায়, যদি আমরা দেখি ন্যাশনালিজম বা এই ন্যাশনালিজমের যে ফিলিংটা এসেছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন চলছিল তখন দেখা গিয়েছিল যে 1914 এই সালে দুইটা শক্তির মধ্যে, যেমন অ্যালাইড পাওয়ার আর সেন্ট্রাল পাওয়ার, এই দুইটা শক্তি রাষ্ট্রের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল। তো অ্যালাইড পাওয়ারে কারা কারা ছিল? অ্যালাইড পাওয়ার ছিল রাশিয়া, ব্রিটেন, আমেরিকা অ্যান্ড জাপান। আর সেন্ট্রাল পাওয়ার ছিল অস্ট্রো হাঙ্গেরি, জার্মানি অ্যান্ড অটোমান এম্পায়ার। তো স্বাভাবিকভাবে আমাদের দেশ ছিল পরাধীন ভারতবর্ষ, এটা ব্রিটিশদের অধীনে ছিল। তো ব্রিটিশ এম্পায়ার তখন এই যুদ্ধের মধ্যে খরচ চালানোর জন্য ভারতবর্ষের উপর তার ঋণের বোঝাটা চাপিয়ে দিয়েছিল। তো এটাতে কি হয়েছিল, দ্য ওয়ার ক্রিয়েটেড এ নিউ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল সিচুয়েশন। তো ইকোনমিক্যাল ডিপ্রেশন তখন দেখা গিয়েছিল, অর্থনৈতিক মহামন্দা। ইট লেড টু এ হিউজ ইনক্রিজ ইন ডিফেন্স এক্সপেন্ডিচার। তাদের প্রচুর পরিমাণে সৈন্য সামরিক বাহিনী দরকার ছিল, যেটা তার ভরণ পোষণের জন্য, তার খাওয়া দাওয়া, তার ড্রেস, তার ওয়েপন্সের জন্য আমাদের দেশের অর্থনীতির উপর তাকে নির্ভর করতে হয়েছিল। তো আমাদের দেশের থেকেও অনেক লোককে ফোর্সফুলি সেনাবাহিনীতে ভর্তি করানো হয়েছিল। কাস্টম ডিউটিজ ওয়ার রাইজ অ্যান্ড ইনকাম ট্যাক্স ইন্ট্রোডিউস। ইনকাম ট্যাক্স যেটা মানে দ্রব্যমূল্যের উপর সব কিছুর উপর একটা ট্যাক্স বসিয়ে দিয়েছিল। আর কাস্টম ডিউটি বা ধরো ব্যবসা বাণিজ্য বা যাতায়াত, এটার উপর তারা ট্যাক্স বসিয়ে দিয়েছিল। তো এতে কি হয়েছিল, মানুষের চলাফেরাতে নাভিশ্বাস হয়ে গেছিল, দ্রব্যমূল্য এত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, মানুষ চলতে ফিরতে অসুবিধা হয়ে গেছিল। থ্রু দিস ইয়ার প্রাইসেস ইনক্রিজ বিটুইন 1913 to 1918। আমাদের যে যুদ্ধ আরম্ভ হয়েছিল 1914 আর 18 পর্যন্ত এটা স্থায়ী ছিল। তো এই সময়টার মধ্যে প্রাইজেস অনেক হু করে বেড়ে গিয়েছিল। ফোর্স রিক্রুটমেন্ট ইন আর্মি, ক্রপস ফেল ইন মেনি পার্টস অফ কান্ট্রি। তো এর মাধ্যমে আবার দেখা গিয়েছিল যে আমাদের ইন দ্য মিন টাইম আমাদের ভারতবর্ষের যে শস্যের মধ্যে আবার একটা মানে প্লেগ বা মহামারী দেখা গিয়েছিল, মানে পোকা খেয়ে নিয়েছিল বা যে কোনো কারণে ফসল নষ্ট হয়ে গিয়েছিল। তো এতেও যে কৃষকরা ছিল তারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে গিয়েছিল। তো এরপর মানুষ ভাবছিল যে এই সমস্যা থেকে উত্তরণ হবে, কিন্তু এটা ভাবছিল যে যুদ্ধ যদি শেষ হয়ে যায় তাহলে তারা এই সমস্যা থেকে উত্তরণ পাবে, কিন্তু দেখা গিয়েছিল যে পরবর্তী সময়েও এই সমস্যাটা অনেক দীর্ঘস্থায়ী ছিল। কিন্তু আমরা দেখেছিলাম যে ভারতবর্ষে একটা পুরুষ বা বলতে গেলে নায়ক, ওনার মানে কি বলবো, ওনার কামব্যাক হয়েছিল বা উনি রিটার্ন করেছিলেন সাউথ আফ্রিকা থেকে। উনি ছিলেন মহাত্মা গান্ধী, দ্য গ্রেট ম্যান অফ
মহাত্মা গান্ধী দ্য আইডিয়া অফ সত্যাগ্রহ উনি এই যে সত্যাগ্রহ আইডিয়া বা নন ভায়োলেন্স অহিংসার যে পথটা ওটি উনি এটা সাউথ আফ্রিকার মধ্যে যখন বর্ণবাদ নিয়ে যখন আন্দোলন চলছিল বা কালো আদমি সাদা আদমি নিয়ে যে ঝামেলা চলছিল তখন সাকসেসফুলিভাবে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকাতে এই সত্যাগ্রহটাকে খুব মানে ওইখানে এই আন্দোলনটা করেছিলেন সত্যাগ্রহ মুভমেন্টটা আর এতে উনি ওইখানে অনেক সফল হয়েছিলেন তো মহাত্মা গান্ধী রিটার্ন টু ইন্ডিয়া ফ্রম সাউথ আফ্রিকা ইন 1915 দ্য আইডিয়া অফ সত্যাগ্রহ এমফাসিস দ্য পাওয়ার অফ ট্রুথ এটা ছিল সত্যের পথে চলা মানে ওনার বিশ্বাস ছিল যদি আমরা যদি সত্যের পথে যদি চলি এখানে কোনো মাসল পাওয়ারের দরকার নেই অহিংসাভাবেই মানে যে কোনো জিনিস হাসিল করা যায় ইট ইজ সাজেস্টেড ইফ দ্য কজ ওয়াজ ট্রু ইফ দ্য স্ট্রাগল ওয়াজ এগেনস্ট দ্য ইনজাস্টিস দেন ফিজিক্যাল ফোর্স ওয়াজ নট নেসেসারি এখানে ফিজিক্যাল ফোর্স বা মাসল পাওয়ারের কোনো প্রয়োজন নেই যদি আমাদের পথ যদি সঠিক হয় তো উনি যখন ভারতবর্ষে এসেছিলেন উনি হুট করেই রাজনীতিতে নামেননি ওনার যে রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে ওনাকে বলেছিলেন যে তুমি আগে ভারতবর্ষের রাজনীতি নামার আগে তুমি আগে ভারতবর্ষটাকে চেনো ভারতবর্ষটাকে জানো তো এই জন্য উনি ভারতবর্ষে পৌঁছার পর ওনার প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল চম্পারণ বিহারের মাধ্যমে দিয়ে হ্যাঁ উনি ফার্স্ট সত্যাগ্রহ স্টার্ট করেছিল চম্পারণ বিহার এটা উনি ছিল 1917 সালে এখানে যে কৃষক যে ছিল কৃষকদের দুঃখ দুর্দশার জন্য উনি ওইখানে গিয়েছিলেন ওইখানে গিয়ে উনি সফল হয়েছিলেন এরপর উনি 1917 সালে আবার আরেকটা সত্যাগ্রহ মুভমেন্টে যোগ দিয়েছিলেন এটা ছিল গুজরাটের খেদা অঞ্চল ওইখানে কি হয়েছিল নীল চাষিদের জন্য উনি কাজ করেছিলেন এরপর 1918 পরপর উনি 17তে দুইটা করেছিলেন এরপর আবার 18তে আহমেদাবাদে গিয়েছিলেন ওইখানে কটন মিল ওয়ার্কারদের যে মজুরি বৃদ্ধির জন্য উনি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন এতে উনি ওদের মজুরি বাড়াতে সক্ষম হয়েছিল এরপর দেখা গিয়েছিল যে ভারতবর্ষে রাওলাট অ্যাক্ট নামে 1919 সালে একটা কুখ্যাত একটা আইন জারি করা হয়েছিল এতে কি দেখা হয়েছিল যে এই আইনটা ভারতবর্ষের যে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কোর্ট তখনকার সময়ে এটা ভারতবর্ষের ব্রিটিশদের কোর্ট ছিল এখান থেকেই সব আইন নিয়ম কানুন তৈরি করা হতো তো দিস অ্যাক্ট হ্যাজ বিন পাস থ্রু দ্য ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দিস অ্যাক্ট গেভ দ্য এনরমাস পাওয়ার টু দ্য গভর্নমেন্ট এই অ্যাক্টটার মাধ্যমে গভর্নমেন্টের কাছে দুর্দান্ত অনেকগুলা শক্তি পৌঁছে গেছে ওরা বিনা কারণে যে কোনো মানুষকে বা কোনো রেভলিউশনারি যারা মানে সংগ্রামী তাদেরকে বিনা প্ররোচনায় যে কোনো সময় 2 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করতে পারে তো ইট অ্যালাউড ডিটেনশন অফ পলিটিক্যাল প্রিজনার উইদাউট ট্রায়াল ফর 2 ইয়ার্স এখানে রাজনৈতিক যে লিডার ছিল তাদেরকেও ধরে নেওয়া হতো বিনা প্ররোচনায় হ্যাঁ এখানে ট্রায়াল পাওয়া যেত না 2 বছরের জন্য তাকে কারাদণ্ড দণ্ডিত করা হতো Then Gandhiji decided to launch a nationwide satyagraha against this proposed act. এই অ্যাক্টের বিরুদ্ধে গান্ধীজি তখন সিদ্ধান্ত নিল যে ন্যাশনওয়াইড সত্যাগ্রহ আন্দোলন শুরু করবে তো ন্যাশনওয়াইড এতদিন ছিল না এতদিন ছিল একবার ছিল গুজরাটের খেদা অঞ্চলে একবার ছিল বিহারের চম্পারণে একবার ছিল আহমেদাবাদে কটন মিল ওয়ার্কারদের মজুরির বৃদ্ধির জন্য একটা ছিল নীল চাষিদের জন্য আরটা ছিল ওই রাজস্বের যে পরিমাণ বৃদ্ধি করেছিল বা তার এটা মুকুব করার জন্য তো এইভাবে মানে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আন্দোলন চলেছিল কিন্তু এখন গান্ধী ডিসাইড করলো যে এখন ন্যাশনওয়াইড সত্যাগ্রহ আন্দোলন শুরু করবে তো উনি অন 6th এপ্রিল গান্ধীজি স্টার্টেড মুভমেন্ট উইথ হরতালের মাধ্যমে গান্ধীজি এই মুভমেন্টটাকে স্টার্ট করেছিল 6ই এপ্রিল আর কি হয়েছিল অন 10th এপ্রিল দ্য পুলিশ ইন অমৃতসর ফায়ার আপন দ্য পিসফুল প্রসেশন একটা শান্তিপূর্ণভাবে একটা প্রসেশন চলছিল একটা রাস্তা দিয়ে তখন হঠাৎ করে পুলিশ কি করলো নির্বিচারে মানুষদের উপর গুলি চালালো তো এতে কি হলো পিপল অ্যাটাকড অন ব্যাংকস পোস্ট অফিস অ্যান্ড রেলওয়ে স্টেশন
মানুষ উত্তেজিত হয়ে গেল বিনা কারণে তাদের উপর যখন পুলিশ আন্ধাধুন ফায়ার চালালো তখন মানুষও খেপে গিয়েছে তখন কি হলো মানুষ রেলওয়ে বাস স্টপ ব্যাংক এগুলোর উপর হামলা চালালো দেন ব্রিটিশ গভর্নমেন্ট ইম্পোজড মার্শাল ল এটা একটা কুখ্যাত একটা আইন এটা জারি করা হলো অন 13 এপ্রিল ইনফেমাস জালিয়ানওয়ালাবাগ ইনসিডেন্ট টুক প্লেস জালিয়ানওয়ালাবাগ অমৃতসরের একটা জায়গা ওইখানে কেউ গিয়েছিল বৈশাখী মেলাতে উপস্থিত হওয়ার জন্য আবার কেউ গিয়েছিল ওই আন্দোলনের মানে স্লোগান দেওয়ার জন্য তো কেউ শান্তিপূর্ণভাবে ছিল আবার কেউ স্লোগানও দিয়েছিল এতে কি হয়েছিল হঠাৎ করে জেনারেল ডায়ারের নির্দেশে মানুষের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল এখানে 1 লক্ষ মানুষ মারা গিয়েছিল তো এর প্রতিবাদে গান্ধীজি চিন্তা করলো যে একটা প্রতিবাদ হওয়া দরকার তখন উনি চিন্তা করেছেন যে কেননা ভারতবর্ষে যদি ভালোভাবে আন্দোলন করতে হয় এখানে 2টা সম্প্রদায় আছে তখন ছিল হিন্দু আর মুসলিম তাদের একত্রিত করতে হবে তো খিলাফত কমিটি একটা গঠন করা হয়েছিল তো তখন যখন ওয়ার্ল্ড ওয়ার চলছিল তখন অটোমান এম্পায়ারের যে অটোমান সাম্রাজ্যের যে খলিফাকে অপমান করা হয়েছিল তার প্রতিবাদ স্বরূপ মুসলিমদের বলা হয়েছিল যে তোমরা আন্দোলন করো খলিফাত তোমরা যে অপমানের প্রতিশোধ নিতে পারবে আর হিন্দুদের বলছিল যে তোমরা যেহেতু স্বরাজের জন্য আন্দোলন করছো তো তোমাদেরও একসাথে আমরা নিয়ে ইউনাইটেডলি ভাবে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করব গান্ধীজি ওয়ান্টেড হিন্দু এন্ড মুসলিম ইউনাইটেড ওয়ে ফাইট এগেইনস্ট ব্রিটিশ in support of 2 communities Gandhiji start a new movement this movement name is non cooperation movement this was happened on 1920 Gandhiji proposed that the movement should be this manner ki bhabe hobe surrender of title that the government awarded boycott British government services such as civil service schools courts army police foreign goods ei gula Gandhiji bolechilo eiguloke boycott korte hobe মানে অসহযোগিতা করব ব্রিটিশদের সাথে ডিফারেন্ট স্ট্যান্ড উইথ দ্য মুভমেন্ট এই মুভমেন্টের ডিফারেন্ট স্ট্যান্ড ছিল যেমন মুভমেন্ট ইন দ্য টাউনে কি হয়েছিল মিডল ক্লাসের পরিমাণে সবচেয়ে বেশি ছিল মিডল ক্লাসটাই এখানে সবচেয়ে বেশি টাউন অঞ্চলে পার্টিসিপেট করেছিল তো স্টুডেন্টরা কি করেছিল স্টুডেন্ট লেফট ফ্রম দ্য গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ টিচার্স অ্যান্ড হেডমাস্টার রিজাইন লয়ার গেভ আপ দেয়ার লিগাল প্র্যাকটিসেস ফরেন গুডস ওয়ার বয়কট লিকার শপ ওয়ার পিকড অ্যান্ড ফরেন ক্লথস বার্ন মানে বিদেশি যে বস্ত্রগুলো এগুলা জ্বালানো হয়েছিল আর এতে মানুষ স্বদেশি জামা কাপড় পরা স্টার্ট করলো এতে কি হলো দ্য ইম্পোর্ট অফ ফরেন ক্লথ হাফ বিটুইন 1921 অ্যান্ড 22 এখানে হাফ হয়ে গিয়েছিল আগে ফরেন ক্লথ যত পরিমাণে বেশি আসতো তার পরিমাণ অনেক অর্ধেক হয়ে গিয়েছিল মার্চেন্ট অ্যান্ড ট্রেডার্স রিফিউজ টু ট্রেড ইন ফরেন গুডস এরপর কি হলো প্রোডাকশন অফ ইন্ডিয়ান টেক্সটাইল মিলস অ্যান্ড হ্যান্ডলুম ইনক্রিজ ভারতবর্ষের যে সুতি বস্ত্র বা ভারতের যে হাতের তৈরি যে কাপড় এটার যে উৎপাদন বৃদ্ধি হতে লাগলো বাট দিস মুভমেন্ট ইন দ্য সিটিজ গ্র্যাজুয়ালি স্লো ডাউন ফর এ ভ্যারাইটি রিজন কিন্তু এই আন্দোলনটাও আবার আস্তে আস্তে স্থমিত হয়ে গেল কারণ খাদি যে ক্লথগুলো ছিল এটা খুবই এক্সপেন্সিভ ছিল যে গরিব মানুষরা এটা অ্যাফোর্ড করতে পারতো না এরপর যে স্কুল কলেজ যে বয়কট করছিল কারণ ল্যাক অফ ইনস্টিটিউশনের কারণে আবার টিচাররা আবার নিজের জায়গায় আবার চলে গেল লয়ার জয়েন ব্যাক ইন গভর্নমেন্ট কোর্ট ডিউ টু ল্যাক অফ অল্টারনেটিভ ইনস্টিটিউশন তাদের কাছে আর আয়ের কোনো রাস্তা ছিল না এই জন্য আবার তারা নিজের জায়গায় আবার চলে যেতে লাগলো তো রেভিলিয়ন ইন দ্য কান্ট্রি সাইড কিন্তু যে এই যে বিদ্রোহটা এটা গ্রামাঞ্চলে কি হয়েছিল প্রেজেন্ট ইন আবাদ চার্জ হাই রেন্ট ফোর্স টু বেগার যে অবধ অঞ্চলের যে কৃষকদের তাদের থেকে হাই পরিমাণে রেন্ট নেওয়া হতো জমিদাররা নিত আর তাদের বিনা মজুরিতে কাজ করাতে বাধ্য করা হয়েছিল তো প্রেজেন্টের ডিমান্ড কী ছিল রিডাকশন অফ রেভিনিউ অ্যাবলিশন অফ বেগার তাদের যে হাই চার্জে করা হতো এটার রেভিনিউটাকে কমানোর জন্য বলা হয়েছিল আর তাদের থেকে যে
মানে বিনা মজুরিতে যে কাজ করানো হতো এটার জন্য ওরা ডিমান্ড করেছিল যাতে এটা বন্ধ করানো হয়। তো এরপর কী হয়েছিল, স্বরাজ ইন প্ল্যান্টেশন, প্ল্যান্টেশন ওয়ার্কার ইন টি গার্ডেন ইন আসাম আন্ডার ইনল্যান্ড ইমিগ্রেশন একটা অ্যাক্ট হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে তারা অবাধে যে কোনো জায়গায় যেতে পারবে না, পারমিশন নিয়ে যেতে হবে যদি যেতে হয়, এই টি গার্ডেনের শ্রমিকদের বলা হয়েছিল। তো এরপর একটা ইনসিডেন্ট হয়েছিল যেটা এটা এই আমাদের অধ্যায়ের লাস্ট একটা ইনসিডেন্ট। আমি আবার আরেকদিন পরবর্তী একটা ক্লাস শুরু করব। তো আজকের যে লাস্ট ইনসিডেন্টটা এটার নাম হলো চৌরি চৌরা ইনসিডেন্ট, যেটা গোরক্ষপুরে 1922-তে হয়েছিল। এ পিসফুল ডেমনস্ট্রেশন ইন দ্য মার্কেট হয়েছিল, কিন্তু পুলিশ হঠাৎ করে তাদের উপর লাঠি চার্জ করেছিল। তো এতে কী হয়েছিল, সাম অফ পিপল ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, সেট অন ফায়ার, আগুন লাগিয়ে দিয়েছিল। এতে কী হয়েছিল, ডিউ টু ভায়োলেন্ট, এই কারণে ডিউ টু হুইচ এ বাজার টার্ন ইনটু এ ভায়োলেন্ট ক্ল্যাশ উইথ দ্য পিপল, পুলিশের সাথে তাদের খণ্ডযুদ্ধ লেগে গেল। তো গান্ধীজি আগেই বলেছিল যে তোমরা যেহেতু এই আন্দোলন করছো নন কোঅপারেশন মুভমেন্ট, এটা আমরা অহিংসভাবে করব, কিন্তু দেখা গেছিল যখন এটা হিংসার রূপ নিয়েছিল গান্ধীজি তখন বাধ্য হয়েছিল, গান্ধীজি কল্ড অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। তো আমরা এই চৌরি চৌরা ইনসিডেন্টের মাধ্যমে আমরা আজকে যে প্রথম যে খণ্ড এটাকে আজকে ফিনিশ করছি। আমরা পরবর্তী ক্লাসে আবার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। নমস্কার। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.